আমাদের সম্পর্কের যে ফ্যাব্রিক, আমাদের সম্পর্কের যে সুতো, যেগুলো সামাজিক এবং পারিবারিক এবং নেইবার সুলভ সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলোকে সেই ফ্যাসিস্ট রেজিম ধ্বংস করে দিয়েছে। এমনও হতো যে শেষের দিকে গত 4-5 বছর ধরে বিয়ের দাওয়াতেও হিসাব করা হতো কে এই দল করে, ওই দল করে না। মানে ভয়ঙ্কর। শোনেন, আমরা শুধু দেখছি 5ই আগস্ট একজন ফেসিস্টের বিদায় হয়েছে বলে। আদারওয়াইজ বিদায় যদি আমরা না করতে পারতাম কি হতো জানেন? কনসেন্ট্রেশন ক্যাম্প হইতো আগামী 3-4 মাসে, আগামী 3-4 বছরে, যেখানে হিটলার যেমন মানে ইহুদিদেরকে ধরে ধরে আলাদাভাবে করতো, আমাদেরকেও যারা 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 জাতির পিতা এবং তথাকথিত বিভিন্ন ধরনের স্লোগানে অভ্যস্ত না, তাদেরকে ওইসব ক্যাম্পে রাখা হতো। 1971-কে মূল্যায়ন করা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে কেন জানেন? কারণ 1971 সালের পরে আমাদের যারা জন্ম, আমরা আরেকটা যুদ্ধ দেখে ফেলেছি, আমরা একটা বিপ্লব দেখে ফেলেছি, আমরা একটা গণ অভ্যুত্থান দেখে ফেলেছি। এবং এইসব গণ অভ্যুত্থান এবং বিপ্লবের অভিজ্ঞতা থাকলে বোঝা যায় যে এইরকম বৈশ্বিক এবং জাতীয় কোনো ঘটনার কোনো একক নেতৃত্ব থাকে না, কোনো একক ব্যক্তি থাকে না, কোনো একক ব্যক্তির অবদানে কোনো কিছু হয় না। 1971 সালের সেই মহা ঘটনাকে কোনো একটা জাতি, কোনো একক ব্যক্তি, কোনো একক ব্যক্তির একক কন্যা যেভাবে নিকৃষ্টভাবে, এত নিকৃষ্টভাবে এটা একজন ব্যক্তির এবং একজন মানুষের অর্জন বলে যেভাবে চালানোর চেষ্টা করে নিজেদেরই কবর রচনা করেছে, সেটার প্রমাণ তো আমরা পেলাম। জুলাইয়ে আমরা যে বিপ্লব করেছি, আগস্টের 5 তারিখে যেটা সফল হয়েছে, এটার অর্জনটা স্থানীয়, কিন্তু এটার যে ঢেউ, এই ঢেউ কি শুধু বাংলাদেশের সীমানায় আছে? বাংলাদেশের সীমানা নাই, এই ঢেউ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এবং এই চেতনা, এই ঢেউ সারা বিশ্বের যেখানেই বৈষম্য থাকবে, সেই বৈষম্যের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে বাংলাদেশকে রেফারেন্স হিসেবে সেই সব মানুষেরা শক্তি পায়। পৃথিবীর কোনো আইন বা সংবিধানেই বিপ্লব ঘটবে এটাকে কল্পনা করা হয় না, কারণ সংবিধানে তো সব কিছুই সমান অধিকার এবং বৈধতার থাকে। তো যে কোনো শাসকই যখন সংবিধান মেনে চলবে, সেই সমাজ সবসময় অগ্রগতি এবং উন্নতি এবং বিকাশের সমাজ হবে। কিন্তু যখনই কেউ ফেসিস্ট হয়ে যাবে এবং সংবিধানকে অপমান করে, সংবিধানকে অপব্যবহার করে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করতে চাইবে, তখনই কিন্তু সেই সমাজে বিপ্লব হবে। বিপ্লব বা গণ অভ্যুত্থানের অর্থ হলো পুরনো রেজিমকে সরিয়ে যারা নতুন একটা পলিটিক্যাল অর্ডার প্রতিষ্ঠা করে, যারাই নতুন পলিটিক্যাল অর্ডার প্রতিষ্ঠা করবে তাদের কথা মতো সরকার গঠন করা যাবে। এটা আইনেও বৈধ, সংবিধানেও বৈধ। ফ্রেঞ্চ রেভলিউশন থেকে এখনো পর্যন্ত সারা পৃথিবীতে যত সংবিধান হয়েছে, সকল প্রায় গড়ে সব সংবিধানের বয়স 10 থেকে 12 বছর, 15 বছরেরও কম। মানে সংবিধান প্রণয়ন করে সংবিধান রাখতে পারে না, এই ইতিহাসেই বেশি। বাংলাদেশের সংবিধান 1972 সালে প্রণীত হয়ে এখন এই সংবিধানের বয়স প্রায় 53 বছর। এই সংবিধান যে এখনো টিকে আছে, এটাকে এই সংবিধানের শক্তি প্রমাণ করে নাকি দুর্বলতা প্রমাণ করে? আমাদের জুলাই গণ অভ্যুত্থান কোনোভাবেই, আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি শুনিও নি যে বাংলাদেশের প্রচলিত সংবিধানের বিরুদ্ধে ছিল। আমি কোনো কথা শুনিনি। একজন ফ্যাসিস্ট খলনায়ক ডেসপোটিক রুলারের বিরুদ্ধে ছিল অফকোর্স, বৈষম্যের বিরুদ্ধে ছিল অফকোর্স, কিন্তু আমাদের সংবিধানের বিরুদ্ধে ছিল না। বাংলাদেশের সংবিধানকে মনে রাখার খুব চমৎকার একটা কৌশল আছে। লার্নিংয়ের সবচেয়ে বেস্ট কৌশল হলো নিজেকে ফানি করা, নিজেকে জোকার করা। সবাইকে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। আমরা সবাই জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের এবং আহতদের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট একটু নিরাপত্তা পালন করবো। সবাইকে অনুরোধ করছি একটু উঠে দাঁড়ানোর জন্য। আমি সঞ্চালক মহোদয়ের সকৃতজ্ঞ অনুমতি সাপেক্ষে আমি শুরু করছি। ধন্যবাদ সঞ্চালক মহোদয়। এবং এটা বিশাল একটা করতালি পাওনা আমাদের আজকের সব কিছুর যে মধ্যমণি এবং আয়োজক ইমরান মাহফুজের। সবারই নামের একটা প্রমাণ আছে, যেমন আপনার যে পুরো নাম, সেটা যে একটা নাম, সেটার একটা প্রমাণ হলো প্রথমে সামাজিকভাবে আমাদের একটা নাম রাখা হয়, আব্বা মা আমাদেরকে নামে ডাকা শুরু করে, সেই নামে আমরা পরিচিত হয়ে উঠি। কিন্তু সামাজিকভাবে বা পারিবারিকভাবে আমাদের যে নামে ডাকা হয়, সেই নামের কিন্তু কোনো প্রমাণ থাকে না। প্রমাণ তখন তৈরি হয় যখন আপনি কলেজে ভর্তি হন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, একটা সার্টিফিকেট তৈরি হয়, তখন সেখানে আপনার নাম লেখা থাকে না। দ্যাটস এ ডকুমেন্টারি প্রুফ যে ওইটা আপনার নাম, তাই না? এনআইডি আপনার নামের প্রমাণ, বার্থ সার্টিফিকেট আপনার নামের প্রমাণ। তো আমাদের যে রাষ্ট্র, আমাদের যে দেশ, এই দেশের নাম বাংলাদেশ, এটার ডাক নাম, আমরা একে আদর করে বাংলাদেশ বলি। এর একটা পূর্ণ নাম আছে, যেমন সকল বাঙালিরই একটা ডাক নাম আছে, এর একটা পূর্ণ নাম আছে। আমাদের দেশের এবং রাষ্ট্রের ডাক নাম হলো বাংলাদেশ। আমাদের রাষ্ট্রের পূর্ণ নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ইংরেজিতে আমরা বলি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখন এটা প্রমাণ কই, সার্টিফিকেট কই? আমরা বললাম না আমাদের সকলের নামের কোনো না কোনো একটা প্রমাণ আছে, যে কাগজটা দেখে আপনি বলতে পারবেন যে এইখানে আমার নাম লেখা আছে, এটা আমার অফিসিয়াল নেম। আমাদের সংবিধান হলো আমাদের রাষ্ট্রের নামের সার্টিফিকেট। আমাদের রাষ্ট্রের নাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ,
এটা একটা সার্টিফিকেট লাগবে না? এইটা আমাদের সার্টিফিকেট। আমাদের সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদেই আমাদের রাষ্ট্রের নাম রাখা হয়েছে। ঠিক আছে? রাষ্ট্র জনগণ বা নাগরিকরা তৈরি করে, কিন্তু এই রাষ্ট্রের সত্তা বা রাষ্ট্র প্রতিষ্ঠার একটা অনুসন্ধান থাকে, একটা আকুতি থাকে, আকাঙ্ক্ষা থাকে। ঠিক আছে? শুরু থেকে কিন্তু রাষ্ট্র থাকে না। যেমন আমাদের রাষ্ট্র কিন্তু শুরু থেকে রাষ্ট্র ছিল না। আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1971 সালে। কত তারিখে? 26শে মার্চ। ফলে আমাদের সকলেরই যেমন একটা জন্ম তারিখ আছে, আমাদের রাষ্ট্রেরও একটা জন্ম তারিখ আছে। আমাদের রাষ্ট্রের জন্ম তারিখ হলো 26শে মার্চ 1971। কিন্তু আমাদের এই রাষ্ট্র অনুসন্ধানের জন্য আমাদের দীর্ঘ একটা যাত্রা ছিল। ঠিক আছে? তো এই যে দীর্ঘ যাত্রা রাষ্ট্র অনুসন্ধানের জন্য, এই দীর্ঘ যাত্রার দুটো বড় ফেজ আছে, দুটো বড় স্তর আছে। আমি স্তরগুলো আপনাদেরকে বলি। 1947 থেকে 1971 হলো আমাদের একটা স্তর, মানে রাষ্ট্র প্রতিষ্ঠার ঠিক অব্যবহিত আগের স্তর। আর একটা হলো 1947 থেকে উজানে যেতে যেতে 1774 বা 1765 সাল পর্যন্ত ধরেন, ব্রিটিশ আমলের যে সময়টা। এই পুরো সময়টা জুড়ে কিন্তু আমরা আমাদের রাষ্ট্র এবং রাষ্ট্রের পরিচয় নির্মাণের জন্য আমরা কাজ করেছি। এবং আশ্চর্য হবেন, 1813 বা 1815 সালে সারা পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা 50টারও কম। বর্তমানে রাষ্ট্রের সংখ্যা কয়টা? 200রও বেশি। ঠিক আছে? 1947 সালে যখন দেশ ভাগ হয়, যখন পাকিস্তান ইন্ডিয়া হয়, তখনও কিন্তু সারা পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা 150রও কম। ঠিক আছে? তার মানে রাষ্ট্রের জন্ম হয়, রাষ্ট্র বাড়ে, রাষ্ট্র কমে। আমরা জাতিসংঘে কততম সদস্য? 176তম সদস্য। তার মানে আমাদের আগে আরও 175টা রাষ্ট্র আছে, আমাদের পরে আরও রাষ্ট্র জন্ম নিয়েছে, যেহেতু বর্তমানে রাষ্ট্রের সংখ্যা 200 বেশি। এই যে রাষ্ট্র তৈরি হওয়ার এই প্রক্রিয়াটার মধ্যে মানুষের একটা অনুসন্ধান থাকে। সেই অনুসন্ধানটা হলো রাষ্ট্রটা আমরা কিভাবে চালাতে চাই, এই রাষ্ট্রের মূলনীতি কী হবে, এই রাষ্ট্র কিভাবে চলবে। এখন যখন এই অনুসন্ধান প্রক্রিয়াটা জারি থাকে, এটা সংগ্রাম, আন্দোলন এবং অন্য অনেক কিছুর মধ্যে দিয়ে চালু থাকে। কিন্তু যখন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যায়, তখন এটা একটা ম্যানুয়াল তৈরি হয়। এই ম্যানুয়ালটার নামই হলো সংবিধান। ফলে আপনাদের যদি কোনো নিজেদের আলোচনায় বা নিজেদের কোনো রেফারেন্সে খুব সহজ ভাষায় যদি বলতে চান সংবিধান কি, সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার ম্যানুয়াল। আমার সাথে একটু বলেন, সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার ম্যানুয়াল। আপনি বাজারে যদি একটা বাটন ফোনও কিনেন 1500 টাকা বা 1250 টাকা দিয়ে, এর চেয়ে কম দামে তো ইলেকট্রনিক ডিভাইস হয় না, ঠিক না? যত কম দামেরই একটা ডিভাইস কিনেন না কেন, এটার সাথে কিন্তু আপনি একটা ছোট্ট একটা কাগজের কি একটা দেয় না, একটা ইনস্ট্রাকশন, একটা ম্যানুয়াল দেয় কিনা? ঠিক আছে? আপনি যদি একটা ফ্রিজ কিনেন, একটা ফ্রিজের সাথে কিন্তু ম্যানুয়াল থাকে, যে অনেক সময় ম্যানুয়ালটা দরকার হয় না, বিকজ অনেক ডিভাইসই চালানো খুব সহজ। ঠিক আছে? কিন্তু ম্যানুয়াল ইজ ইম্পর্টেন্ট টু নো হাউ টু অপারেট দ্যাট ডিভাইস। রাষ্ট্র ওইরকম তুচ্ছার্থে কোনো ডিভাইস না, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্যও যে কতিপয় মৌলিক সূত্র থাকে, সেই সূত্রগুলো যে দলিলে লিপিবদ্ধ থাকে, সেই দলিলের নাম কি? সংবিধান। ফলে সংবিধান কাকে বলে এই নিয়ে তো ক্রাইসিসের কোনো কারণ নেই। ক্লিয়ার? এইটা সবচেয়ে জরুরি। হ্যাঁ, আমরা সংবিধান একটা নাগরিক দলিল, এটা কিন্তু উকিলের দলিল না, এটা কোনো মানে তথাকথিত আইনজীবীদের দলিল না, সংবিধান তথাকথিত কোনো কোর্টের দলিল না। হ্যাঁ, সংবিধানকে চর্চা করার জন্য এবং সংবিধানকে প্রয়োগ করার জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান আছে, সেটার নাম আদালত। বাট সংবিধান কোনো আদালতের দলিল না, এটা আমাদের একটা মারাত্মক ভুল হয়ে গেছে। আমরা সংবিধানকে আদালতে ঠেলে দিয়েছি, আমরা সংবিধানকে আদালতের জিনিস বলে প্রচার করে ফেলছি এবং সমাজে সেটা প্রতিষ্ঠা পেয়ে গেছে। এটা খুবই আনফর্চুনেট। সংবিধান হলো পিপলস ডকুমেন্ট, এবং আমাদের যে সংবিধান, এই সংবিধান তৈরি করতে আমাদেরকে অভাবনীয় এবং অবর্ণনীয় আত্মত্যাগ আমাদেরকে করতে হয়েছে। 1971 সালে আমাদের যে শহীদ যে ভাই বোনরা, আমাদের যে পূর্বপুরুষরা যে শহীদ হয়েছে, অসংখ্য মানুষ বাড়িঘর থেকে উচ্ছেদ হয়েছে, অসংখ্য মা বোন নির্যাতনের শিকার হয়েছে, ঠিক আছে, অসংখ্য মানুষ নিখোঁজ হয়েছে। এই সবগুলোর পেছনে কিন্তু তাদের একটা চেতনা ছিল, তাদের একটা লক্ষ্য ছিল, তাদের একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য, চেতনা এবং লক্ষ্য কিন্তু একটা ডকুমেন্টে আমরা একসঙ্গে করে আমরা অ্যাডপ্ট করেছি, আমরা গ্রহণ করেছি, আর এটাকেই সংবিধান বলে। গত 50 বছর আর একটা বড় একটা ক্ষতি হয়ে গেছে, সেটা হলো যে এই সংবিধান কোনো দলের তৈরি কোনো জিনিস ছিল না, কারণ মুক্তিযুদ্ধ কোনো দলীয় কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে?
কোনো একটা বিশেষ মুহূর্তে কোনো একটা রাজনৈতিক দল একটা বিশেষ এজেন্ডার জন্য প্রধানতম কাণ্ডারি হিসেবে নেতৃত্ব দিতে পারে, এটা খুব স্বাভাবিক। যেমন এইবারও যারা আমাদের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, ছাত্রদের একটা অংশ মূল নেতৃত্বটা দিয়েছে, তার সঙ্গে জনগণ এসে একত্রিত হয়েছে। কিন্তু এরকম একটা মহা গণ অভ্যুত্থানের নেতৃত্ব কোনো একজন একক ব্যক্তিত্ব কি দাবি করতে পারবে? মানে আমাদের এখন 1971-কে মূল্যায়ন করা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে কেন জানেন? কারণ 1971 সালের পরে আমাদের যারা জন্ম, আমরা আরেকটা যুদ্ধ দেখে ফেলেছি, আমরা একটা বিপ্লব দেখে ফেলেছি, আমরা একটা গণ অভ্যুত্থান দেখে ফেলেছি। এবং এইসব গণ অভ্যুত্থান এবং বিপ্লবের অভিজ্ঞতা থাকলে বোঝা যায় যে এইরকম বৈশ্বিক এবং জাতীয় কোনো ঘটনার কোনো একক নেতৃত্ব থাকে না, কোনো একক ব্যক্তি থাকে না, কোনো একক ব্যক্তির অবদানে কোনো কিছু হয় না। যখন এরকম ভয়াবহ ফ্যাসিস্ট, ইয়াহিয়াকে আমরা বিদায় করেছি, ভয়াবহ ফ্যাসিস্ট ছিল। আমরা পাকিস্তানের রাষ্ট্র কাঠামো ভেঙে দিয়েছি, কারণ এটা নির্যাতনকামী এবং বৈষম্যকে স্থায়ীকারী একটা কাঠামো ছিল। আমরা এই নব্য ইয়াহিয়া, আমরা শেখ হাসিনাকে আমরা স্বৈরাচার হিসেবে বিদায় করেছি, আমরা তাকে এই দেশ থেকে পর্যন্ত পালাতে বাধ্য করেছি। ঠিক আছে, এই জিনিস কোনো একক উদ্যোগে বা একক প্ল্যাটফর্মে হয় না। সম্পূর্ণ জাতীয় আত্মা মিলে একটা আত্মায় এসে স্থির হতে হয় এবং যে কোনো ধরনের যে কোনো স্তরের আত্মত্যাগের জন্য প্রস্তুত হয়ে যেতে হয়। এবং আত্মত্যাগের জন্য ওই লেভেলের প্রস্তুত হলেই বিপ্লব হয়, এছাড়া কিন্তু বিপ্লব হয় না, যেটা 1971 সালে হয়েছিল। এবং এইরকম আর একটা জাতীয় বিপ্লব যেটার বৈশ্বিক রেজোনেন্স আছে। আমাদের বাংলাদেশে জুলাইয়ে আমরা যে বিপ্লব করেছি, আগস্টের 5 তারিখে যেটা সফল হয়েছে, এটা কিন্তু স্থানীয় বিপ্লবও না, এটার অর্জনটা স্থানীয়। আমরা এটা এখানে ফ্যাসিস্ট রেজিমকে উৎখাত করে দিয়েছি, কিন্তু এর স্পিলিং ওভার যে ইফেক্ট, এটার যে রিপল, এটার যে ঢেউ, এই ঢেউ কি শুধু বাংলাদেশের সীমানায় আছে? বাংলাদেশের সীমানা নাই, এই ঢেউ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এবং এই চেতনা, এই ঢেউ সারা বিশ্বের যেখানেই বৈষম্য থাকবে, সেই বৈষম্যের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে বাংলাদেশকে রেফারেন্স হিসেবে সেই সব মানুষেরা শক্তি পায়। ঠিক একই ঘটনা আপনার আমার পূর্বপুরুষরা 1971 সালে ঘটিয়েছিল এবং তারা এই দলিল প্রণয়ন করেছিল। 1971 সালের সেই মহা ঘটনাকে কোনো একটা জাতি, কোনো একক ব্যক্তি, কোনো একক ব্যক্তির একক কন্যা যেভাবে নিকৃষ্টভাবে, এত নিকৃষ্টভাবে এটা একজন ব্যক্তির এবং একজন মানুষের অর্জন বলে যেভাবে চালানোর চেষ্টা করে নিজেদেরই কবর রচনা করেছে, সেটার প্রমাণ তো আমরা পেলাম। ফলে এগুলো কোনো একক বিষয় না, একক অর্জন না, জাতীয় অর্জন। এবং 1971 সালের আমাদের সংবিধান, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে সংবিধান অর্জন করেছি 1972 সালে, যেটা আমরা গ্রহণ করেছি, এটা নিয়ে গর্ব করার আছে। ঠিক আছে, 1972 সালে আমাদের সংবিধান গৃহীত হয়েছে, কিন্তু আমাদের সংবিধান 72 সালে রাতারাতি তৈরি হয়নি। 1948 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমাদের যতগুলো আমাদের সাংস্কৃতিক এবং স্বাধিকার অর্জনের যে আন্দোলন ছিল, প্রত্যেকটা আন্দোলনের মধ্যে কিন্তু আমাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এবং বৈষম্যহীন সমাজ নির্মাণের একটা প্রতিজ্ঞা ছিল। আপনি 1948 সালে কিন্তু আমাদের এখানকার তাজউদ্দিন আহমেদ, আমাদের কামরুদ্দিন আহমেদ এবং অন্যান্য যারা অলি আহাদ, আরও অনেক নেতৃবৃন্দের নাম বলা যায়, তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করেছেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু লড়াই শুরু করেছেন। এই আন্দোলন 1949 সালে হয়েছে, 1950 সালে হয়েছে। কিন্তু সময়ের অভাবে বা সকল আন্দোলনের মধ্যে আইকনিক বড় বড় আন্দোলনগুলোর নাম বলতে গেলে শুধু আমরা মোটা দাগে 1952 সালে আন্দোলন বলি, আমরা 66 সালে 6 দফার আন্দোলন বলি, 69 সালে গণ অভ্যুত্থান এবং 71 সালে মুক্তিযুদ্ধের কথা বলি। কিন্তু পাকিস্তান আমলে 24 বছর কিন্তু আমাদের সংবিধান নির্মাণ এবং সংবিধান অনুসন্ধানের সময়। আপনারা এরপর থেকে আমাদের যে পলিটিক্যাল যে হিস্ট্রি পাঠ করবেন, পলিটিক্যাল হিস্ট্রি পাঠ করার সময় মাথায় একটা জিনিস রাখবেন, এই পুরো সময়টা দূরে আমাদের যত আন্দোলন হয়েছে, আমরা যত মিটিং মিছিল করেছি, প্রত্যেকটার একটা কমন গোল ছিল, আমরা একটা ন্যায় ভিত্তিক, একটা ইনসাফ ভিত্তিক আমরা একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য যে একটা সার্বিক একটা দলিল গঠন করতে হয়, সেই দলিলটাই আমরা 1971 সালে আমরা অর্জন করেছি। এবং আমরা 1972 সালে যে দলিল হিসেবে যে সংবিধান গ্রহণ করেছি, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দলিল। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দলিল। এই জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে আমরা 72 সালের সংবিধানকে আমরা কিভাবে পাঠ করব, কিভাবে মিলিয়ে পড়ব, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলি, আমাদের জুলাই গণ অভ্যুত্থান কোনোভাবেই, আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি শুনিও নি যে বাংলাদেশের প্রচলিত সংবিধানের বিরুদ্ধে ছিল। আমি কোনো কথা আমি শুনিনি। একজন ফ্যাসিস্ট খলনায়ক ডেসপোটিক রুলারের বিরুদ্ধে ছিল অফকোর্স, বৈষম্যের বিরুদ্ধে ছিল অফকোর্স, কিন্তু আমাদের সংবিধানের বিরুদ্ধে ছিল না। কারণ এই সংবিধানের মধ্যেই
আমাদের যে সমান অধিকারের যে গ্যারান্টি আছে, এই সংবিধানের মধ্যেই যে বৈষম্যহীনতার গ্যারান্টি আছে, সেই সমান অধিকার, সেই ইনসাফ, যে ইনসাফের গ্যারান্টি এই সংবিধানের আছে, সেই ইনসাফের ধ্বংস করার জন্য, সেই ন্যায়বোধের ধ্বংস করার জন্যই, সকল মূল্যবোধকে ধ্বংস করার জন্যই আমাদেরকে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে আমাদের একটা গণ অভ্যুত্থান করতে হয়েছে। ফলে আমাদের যে ইনসাফের যে বোধ, আমাদের যে মূল্যবোধের বোধ, আমাদের যে ন্যায়বোধের যে বোধ, আমাদের যে সেন্স অফ জাস্টিস, এই সকল কিছুকে যে সরকার, যে রেজিম ধ্বংস করে দিয়েছিল, নিশ্চিহ্ন করে দিয়েছিল এবং সব কিছুকে আমাদের সব কিছুর বাইরে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, সেইটার বিরুদ্ধে আমরা অভ্যুত্থান করে আবার আমরা আমাদের নিজের জায়গায় ফেরত এসেছি। এখন শেখ হাসিনাহীন বা ফ্যাসিস্ট আওয়ামী রেজিমবিহীন যে আমরা সমাজ বর্তমানে পেয়েছি, এই রেজিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গীকার কি? যা যা কল্যাণকর এবং শুভকর যেটা সেই ফ্যাসিস্ট রেজিম ধ্বংস করেছে সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করা, এবং মোটা দাগে সংক্ষেপে সেই জিনিস কি কি, সেটা হলো যে ন্যায়বোধ এবং কল্যাণবোধের কথা আমরা বলছি, সেই ন্যায়বোধ এবং কল্যাণবোধকে আবার ফিরিয়ে আনা, শুভবোধকে আবার ফিরিয়ে আনা, সেন্স অফ জাস্টিসকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা। ফ্যাসিস্ট রেজিমের সবচেয়ে বড় কাজ হলো সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া, সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করা। আমাদের সম্পর্কের যে ফ্যাব্রিক, আমাদের সম্পর্কের যে সুতো, যেগুলো সামাজিক এবং পারিবারিক এবং নেইবার সুলভ সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে একটা অদৃশ্য কিন্তু একটা সফট একটা জিনিসে আমরা সামাজিকভাবে একত্রিত, সেগুলোকে সেই ফ্যাসিস্ট রেজিম ধ্বংস করে দিয়েছে। এমনও হতো যে শেষের দিকে গত 4-5 বছর ধরে বিয়ের দাওয়াতেও হিসাব করা হতো কে এই দল করে, ওই দল করে না, মানে ভয়ঙ্কর। শোনেন, আমরা শুধু দেখছি 5ই আগস্ট একজন ফ্যাসিস্টের বিদায় হয়েছে বলে, আদারওয়াইজ বিদায় যদি আমরা না করতে পারতাম কি হতো জানেন? কনসেন্ট্রেশন ক্যাম্প হইতো আগামী 3-4 মাসে, আগামী 3-4 বছরে, যেখানে হিটলার যেমন মানে ইহুদিদেরকে ধরে ধরে আলাদাভাবে করতো, আমাদেরকেও যারা 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 জাতির পিতা এবং তথাকথিত বিভিন্ন ধরনের স্লোগানে অভ্যস্ত না, তাদেরকে ওই সব ক্যাম্পে রাখা হতো। ওই পথের দিকেই তো বাংলাদেশ যাচ্ছিল। ছাত্র জনতার অভ্যুত্থান, আপনারা বয়সের দিক দিয়ে আমিও এখন মানে বাতিল হয়ে গেছে, আপনারা এই দেশকে উদ্ধার করেছেন, এবং আজকে যে আমি এখানে কথা বলছি এটা আপনাদের অবদানের কারণে। ভূমিকা এখানেই শেষ, আর 5 থেকে 7 মিনিট আমার কথা বলার সময় আছে। বাংলাদেশের সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। এই সংবিধানে যে বৈষম্যহীনতার যে দাবি আছে এবং যে গ্যারান্টি আছে, যে ইনসাফের যে দাবি আছে, যে সমান অধিকারের দাবি আছে, এই জিনিসগুলো যদি আমরা আবার ফিরিয়ে আনতে পারি এবং পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, তবেই আমাদের বাংলাদেশ আবার নতুন এক রাষ্ট্র হিসেবে এবং শক্ত এক রাষ্ট্র হিসেবে ভিত্তি প্রতিষ্ঠা করবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার না, কিন্তু এখন যেটা চলছে এটা তত্ত্বাবধায়ক সরকার না, এটা নাম হলো ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের ভিত্তি হলো যে বিপ্লব, গণ অভ্যুত্থান। বিপ্লব বা গণ অভ্যুত্থানের ডেফিনেশন আপনারা আজকে গুগল করে দেখে নেবেন। বিপ্লব বা গণ অভ্যুত্থানের অর্থ হলো পুরনো রেজিমকে সরিয়ে যারা নতুন একটা পলিটিক্যাল অর্ডার প্রতিষ্ঠা করে, তো যারাই নতুন পলিটিক্যাল অর্ডার প্রতিষ্ঠা করবে তাদের কথা মতো সরকার গঠন করা যাবে। এটা আইনেও বৈধ, সংবিধানেও বৈধ। এবং আমাদের সংবিধান কেন এখনো টিকে আছে জানেন? কেন এখনো সংবিধানের বিরুদ্ধে বড় বড় মিটিং মিছিল হয়নি? কারণ এই সংবিধান যে রাষ্ট্র, যে সমাজ কাঠামোর কথা বলে, এই সমাজ কাঠামোর সাথে আমাদের যে জাতীয় আকাঙ্ক্ষা, সেই জাতীয় আকাঙ্ক্ষার খুবই মিল আছে। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের যত উপদেষ্টা শপথ নিয়েছে, আপনারা উপদেষ্টাদের শপথগুলো আবার আজকে একটু ইউটিউবে শুনে দেখেন। সেখানে তারা বলেছে তাদের শপথে যে তারা শপথ গ্রহণ করছে এই সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করার জন্য। ওই শপথে কিন্তু আছে এই সংবিধানের 3টা কাজ তারা করবে। কি কি? রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান। তার মানে এই সংবিধানের আলোকেই কিন্তু সব কিছু এখনো পরিচালিত হচ্ছে। সংবিধানে সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের বিধান নেই, কিন্তু যখন সরাসরি একটা বিপ্লবের মধ্যে দিয়ে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়, তখন সাংবিধানিক কাঠামোকে যতটুকু সম্ভব মেনটেন করে বা নিয়ন্ত্রণ করে নতুন সরকার একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সেই ক্ষমতা হস্তান্তর করার যে রোডম্যাপ, সেই রোডম্যাপকালীন সময়কে একটা ডক্ট্রিন দিয়ে বৈধতা দেওয়া হয়, সেটা নাম হলো ডক্ট্রিন অফ নেসেসিটি। ঠিক আছে? এটা একটা আইনি একটা ডক্ট্রিন আছে যে এইরকম বিপ্লব পরবর্তী যে পৃথিবীর কোনো আইন বা সংবিধানেই বিপ্লব ঘটবে এটাকে কল্পনা করা হয় না, কারণ সংবিধানে তো সব কিছুই সমান অধিকার এবং বৈধতার থাকে। তো যে কোনো শাসকই যখন সংবিধান মেনে চলবে, সেই সমাজ সবসময় অগ্রগতি এবং উন্নতি এবং বিকাশের সমাজ হবে। কিন্তু যখনই কেউ ফেসিস্ট হয়ে যাবে এবং সংবিধানকে অপমান করে, সংবিধানকে অপব্যবহার করে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করতে চাইবে, তখনই কিন্তু সেই সমাজে বিপ্লব হবে। তো বিপ্লব পরবর্তী যে সমাজে বিপ্লবী বৈধতা তৈরি হয়, সেই বিপ্লবী বৈধতাকে পরবর্তীতে পার্লামেন্টের ডক্ট্রিন অফ নেসেসিটির মধ্যে দিয়ে
বৈধতা দেওয়া হয় এবং এই কাজগুলোকে জনগণের চূড়ান্ত কল্যাণের জন্য গৃহীত কাজ বলে এটাকে বৈধতা দেওয়া হয়। ফলে এই মুহূর্তে এটার আইনি ভিত্তি হলো আমাদের 5ই আগস্টে যে যে সফলভাবে যে বিপ্লব অর্জিত হয়েছে সেই বিপ্লব। ঠিক আছে, আমাদের সংবিধানের 153টা অনুচ্ছেদ মনে রাখা কঠিন, তা তো বটেই, ধারা উপাধারা মনে রাখা খুবই কঠিন, এটা আমি স্বীকার করি। কিন্তু একটা জনগণের দলিল হিসাবে এই সংবিধানের আরও বেশি পঠন পাঠন আপনাদের দরকার। সংবিধানকে উকিলদের দলিল এবং আইনের দলিল বলে বা কোর্টের দলিল বলে যেভাবে আমরা সাধারণের মধ্যে সংবিধানের পঠন পাঠনকে সীমিত করে ফেলেছি, এটা একটা কারণ যে কোনো সরকার এসে ফেসিস্ট সরকারে পরিণত হয়। এটাও একটা কারণ যে কোনো দল এসে ফেসিস্ট রেজিমে পরিণত হয়, কারণ আমরা সংবিধানকে আমাদের সকলের স্বাভাবিক অভিগম্যতা বা অ্যাক্সেসের মধ্যে রাখতে পারিনি। আমার একটা গবেষণা আছে গত 50 বছরে, 2016 সাল পর্যন্ত গবেষণাটা, গত 50 বছরে সরকারিভাবে 3 লাখ সংবিধান ছাপানো হয়েছে। সরকারিভাবে যে দেশে প্রায় 45 বছরে 3 লাখ সংবিধান ছাপানো হয়, সেই দেশের সংবিধান নিয়ে কোনো জ্ঞান আছে বা আলোচনা আছে, এটা তো কোনো তর্কে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। অথচ যখন সংবিধান গৃহীত হচ্ছে তখন দেশের সংখ্যা 7 কোটির উপরে, মানুষের সংখ্যা 7 কোটির উপরে, আর এখন আমাদের জনসংখ্যা 16 কোটির উপরে, কেউ 18 কোটি বলেন। ফলে সংবিধানের বিপুল বৈচিত্র্যপূর্ণ পড়াশোনা, জানাশোনা, আগ্রহ, আগামীতে যে কোনো ফেসিস্টের অভ্যুত্থান যে হবে না, কোনো ফেসিস্ট যে আবার হাজির হবে না, এটার বিরুদ্ধে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন এটার গ্যারান্টি কি? গ্যারান্টি হলো আমাদের সংবিধানের চর্চা। কারণ শেখ হাসিনাকে যে ঘৃণা করে আমরা প্রত্যাখ্যান করলাম, যে ফেসিস্ট রেজিমকে যে অকল্পনীয় যে ত্যাগ শিকারের মধ্যে দিয়ে আমরা যে উৎখাত করলাম, এই উৎখাতের ভিত্তি কি? আমাদের সংবিধান। কারণ আমাদের সংবিধান বলেছে যে তুমি এইভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারো না, আমাদের সংবিধান বলছে যে তুমি বিচার ছাড়া এভাবে মানুষকে অকাতরে মারতে পারো না। ফলেই সে ফেসিস্ট হিসেবে আখ্যা পেয়েছে এবং আমরা তাকে বিতাড়িত করেছি। এই জন্যই বলি যে সংবিধানের প্রচার প্রসার ছাড়া আমাদের পক্ষে আগামী দিনের বাংলাদেশ নির্মাণ সম্ভব না। কেমব্রিজ ইউনিভার্সিটির একটা গুরুত্বপূর্ণ একটা গবেষণা আছে যে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে, আপনারা জানেন ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে আজ থেকে প্রায় 200 বছর আগে। ফ্রেঞ্চ রেভলিউশন থেকে এখনো পর্যন্ত সারা পৃথিবীতে যত সংবিধান হয়েছে প্রায় গড়ে সব সংবিধানের বয়স 10 থেকে 12 বছর, 15 বছরেরও কম। সংবিধান প্রণয়ন করে সংবিধান রাখতে পারে না এই ইতিহাসেই বেশি, পৃথিবীর ইতিহাসে গবেষণা বলছে। বাংলাদেশের সংবিধান 1972 সালে প্রণীত হয়ে এখন এই সংবিধানের বয়স প্রায় 53 বছর। এই সংবিধান যে এখনো টিকে আছে, যেখানে সারা বিশ্বের রেকর্ড হলো যে 10 থেকে 15 বছরের সংবিধান দেশ টিকিয়ে রাখতে পারে না, আমাদের সংবিধান যে অর্ধ শতাব্দীর বেশি টিকে আছে, এটা কি এই সংবিধানের শক্তি প্রমাণ করে নাকি দুর্বলতা প্রমাণ করে? এই সংবিধানের শক্তি প্রমাণ করে। আমি একদম শেষের দিকে বলি আপনাদেরকে, পরে আমরা আলোচনায় এবং এতে প্রশ্ন উত্তরে চলে যাব। বাংলাদেশের সংবিধানকে মনে রাখার খুব চমৎকার একটা কৌশল আছে। একদম টপ জিনিসগুলো আপনারা মনে রাখতে পারবেন যে সংবিধানে কোথায় কি বলা আছে। এইটা যদি একটু মাথার মধ্যে থাকে, সংবিধান নিয়ে অ্যাপ্রোচ বা আলোচনা করাটা সহজ হবে। বাংলাদেশের সংবিধান মোট 11টা ভাগে বিভক্ত। ঠিক আছে, এই 11টা ভাগকে খুব সহজে মনে রাখার জন্য আমি চমৎকার একটা ফর্মুলা বের করেছি। ফর্মুলাটার নাম হলো 3-3-3-1-1। পৃথিবীর এত সহজ ফর্মুলা, এই জন্য কেউ আমাকে নোবেলও দিতে পারবে না। বলবে যে এটা কি আবার, ঠিক আছে, এত সহজ কেন? আপনারা আমার সাথে সাথে বলেন 3-3-3-1-1। মোট কত হলো? 11। আমাদের সংবিধান 11টা ভাগে বিভক্ত। এই 3-3 করে ভাগ করার কারণ আছে। পৃথিবীর সকল সংবিধানকে আপনি একটা স্ট্রাকচারে ফেলে দিতে পারবেন। আমি এই স্ট্রাকচারটা বের করেছি আমার প্রয়োজনে, পরে দেখলাম যে এটা সবারই উপকারে আসবে, বিশেষ করে নন ল ব্যাকগ্রাউন্ডের কারো। যেমন আপনারা বেশিরভাগই কিন্তু নন ল ব্যাকগ্রাউন্ড, মাত্র 2 থেকে 3 জন আইনের ছাত্রছাত্রী এখানে আছেন। নন ল ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েদের জন্য সংবিধান মনে রাখার খুব সহজ কিছু পদ্ধতি বের করতে হবে আমার। যদি না বের করি তাহলে আমি সংবিধানের যে প্রচারে নেমেছি সেই প্রচার ব্যর্থ হবে। তো এই জন্য এই স্ট্রাকচারটা আমি দেখলাম পৃথিবীর সকল সংবিধানেই কমন এই 3-3-3-1-1 স্ট্রাকচারে তৈরি, এবং আমাদের সংবিধানও এর ব্যতিক্রম না। প্রথম যে 3, এই 3-এ আছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ফিলোসফির বর্ণনা। ফলে আমরা এই 3টার নাম দিচ্ছি ফিলোসফিক্যাল ইউনিট। এটা কি খুব কঠিন হলো আপনাদের কাছে? ঠিক আছে। দ্বিতীয় যে 3 আছে, এটার আমরা নাম দিয়েছি ইনস্টিটিউশনাল ইউনিট, কারণ রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে কেন্দ্রীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টা ইনস্টিটিউটের প্রয়োজন হয়, সেই 3টা ইনস্টিটিউটের বর্ণনা আছে দ্বিতীয় 3-এ। তৃতীয় 3-এ আছে 3টা অর্গানাইজেশনের বর্ণনা। রাষ্ট্র পরিচালনার জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টা অর্গানাইজেশন প্রয়োজন হয়, সেই 3টা অর্গানাইজেশনের বর্ণনা আছে তৃতীয় 3-এ। তাহলে কি হলো? ফর্মুলাটা কিভাবে দাঁড়ালো? 3-3-3-1-1। ওই 1-1 এতই সহজ
সহজ, এটা বলারও দরকার নাই, একটু পরে বলবো না। বাট এটা মনে থাকবে তো? আমার সাথে সাথে বলেন 3 3 3 1 1। আবার সবাই বলতেছে না, ভাবটা এরকম যে এত সহজ আবার বলতে হবে। শুনেন, লার্নিং এর একটা নিজস্ব একটা কৌশল আছে, ঠিক আছে, একটা সিস্টেম আছে। সেটা হলো, এবং আপনারা যারা পড়াশোনায় খারাপ বলে মন খারাপ করেন মাঝে মাঝে, তারা 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 আমার কাছ থেকে এই কৌশলটা জেনে নেন। লার্নিং এর সবচেয়ে বেস্ট কৌশল হলো নিজেকে ফানি করা, নিজেকে জোকার করা, ঠিক আছে? আপনি যত ফানি হবেন, জোকিংভাবে আপনি আপনার লার্নিংকে আপনি আয়ত্ত করার চেষ্টা করবেন, তত এটা আপনার স্মৃতিতে খুব দ্রুত এবং খুব স্থায়ীভাবে এটা হবে। ফলে আমার সাথে একটু জোকার হন, একটু মুখে মুখে বলেন 3 3 3 1 1। এখনো সবাই বলতেছে না, কারণ আমি কিন্তু শব্দ বুঝতে পারি। এগেন একসঙ্গে কনসার্ট করে 3 3 3 1 1 3 3 3 1 1 3 3 3 1 1 3 3 3 1 1। এখনো অনেকেই নিজে নীরব থেকে বোঝার চেষ্টা করছে সাউন্ডটা কেমন লাগে। ঠিক আছে, তো প্রথম যে ইউনিটের নাম দিয়েছি আমরা ফিলোসফিক্যাল ইউনিট, দ্বিতীয় ইউনিটের নাম দিয়েছি ইনস্টিটিউশন, তৃতীয় ইউনিটের নাম দিয়েছি আপনি আমাকে চ্যালেঞ্জ করুন তো আপনি ইচ্ছে করলে ভুলতে পারবেন আজকে আমি আপনাকে যা শিখিয়েছি। না, চ্যালেঞ্জ করেন, আপনাকে ফাঁসি দিলেও আপনি ভুলতে পারবেন। এই জন্যই বলছি যে এটা এইরকম ফালতু ফর্মুলা বের করার জন্য আমাকে কেউ পুরস্কারও দিবে না, ঠিক আছে? ফিলোসফি কি? আমাদের প্রজাতন্ত্র বা আমাদের রাষ্ট্রের নাম ঠিকানা প্রথম অধ্যায়, মানে প্রথম ভাগে আছে। দ্বিতীয়টা আছে রাষ্ট্র পরিচালনা মূলনীতি, মানে এই যে রাষ্ট্র আমরা বানিয়েছি, এই রাষ্ট্রের মূলনীতি কি, এটা কিভাবে চলবে, এটা কিন্তু আমাদের সংবিধানের দ্বিতীয় ভাগে বলা আছে। তৃতীয় ভাগে বলা আছে আমাদের সংবিধানের আমাদের নাগরিকদের মৌলিক অধিকারগুলো কি কি। দেখেন, সব ফিলোসফির মতো না, এখানে কি অন্য কোনো কিছু আছে? প্রথমটা আছে হলো যে রাষ্ট্রের পরিচয়, দ্বিতীয়টাতে আছে হলো যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয়টাতে আছে হলো যে মৌলিক অধিকার। ইউসি, সব ফিলোসফির মতো কিনা, সব ফিলোসফিক্যাল কিনা। এই জন্য এই ইউনিটটার নাম দিয়েছি আমরা, বলেন, ফিলোসফিক্যাল ইউনিট। দ্বিতীয় যে ইউনিটটা, এখানে তিনটা কি আছে? ইনস্টিটিউট আছে। কি কি আছে? নির্বাহী বিভাগ, সংসদ, বিচার বিভাগ। এই খুব কঠিন নাকি? এই তিনটার যন্ত্রণায় তো আমরা অস্থির নাকি? এবং পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে এই তিনটা ইউনিট ছাড়া, এই তিনটা ইনস্টিটিউট ছাড়া চলবে। আবার বলি, নির্বাহী বিভাগ মানে যেটা এন্টায়ার, মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ব্যুরোক্রেসি পুরোটা মিলে কিন্তু নির্বাহী বিভাগ, যারা রাষ্ট্রটাকে চালিয়ে রাখে বিভিন্ন কাজকর্ম এবং ফাংশন দিয়ে। দ্বিতীয়টা হলো সংসদ, যারা আইন বানাবে, আইন তো বাধ্যতামূলক, আপনি আইন না বানালে তো অবৈধ হবে রাষ্ট্র চালানো। তৃতীয় হলো যে ওটা বিচার বিভাগ। আচ্ছা, আপনারা বলেন কমন সেন্স থেকে, পৃথিবীর কোনো রাষ্ট্র এই তিনটা ইনস্টিটিউট ছাড়া চলে? সিম্পল। সো ফলে প্রথম ইউনিটে আমরা পেয়েছি কি? দর্শন বা ফিলোসফিক্যাল ইউনিটের যে তিনটা ইউনিট। দ্বিতীয় ইউনিটে আমরা পেয়েছি তিনটা ইনস্টিটিউট, নির্বাহী বিভাগ, আইনসভা বা পার্লামেন্ট, আর বিচার বিভাগ। তৃতীয় যে অর্গানাইজেশন, যেটা বললাম যে তিনটা অর্গানাইজেশন ছাড়া চলে না, এটা আপনারা খুব কমন সেন্সে বুঝতে পারবেন। নির্বাচন কমিশন রাষ্ট্রের টাকা পয়সার হিসাব নিকাশ রাখে, বাজেট ব্যবস্থাপনা করে, যে এটাকে নাম হলো মহা হিসাব নিরীক্ষক। মানে আপনারা ধরে নেন যে এটা টাকা পয়সার হিসাব, ঠিক আছে? নির্বাচন কমিশন, মহা হিসাব নিরীক্ষক, আর তৃতীয় হলো যে আমাদের যে পিএসসি বা আমলাতন্ত্র। এই তিনটা ইউনিট ছাড়া, এই তিনটা অর্গানাইজেশন ছাড়া, এবং দেখেন তৃতীয় তিনটা অর্গানাইজেশন দ্বিতীয় তিনটা ইনস্টিটিউটকে সাপোর্ট দেয়, ঠিক কিনা? এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার হলো রাষ্ট্র। এবং আমাদের সংবিধানে ঠিক এই 9টা প্রতিষ্ঠানের বিস্তারিত বর্ণনা আছে। এখন বলেন, এই সংবিধানের এক পৃষ্ঠা না পড়েও আপনাদের এখন অ্যাটলিস্ট এতটুকু ধারণা হয়েছে কিনা যে সংবিধানে কি কি আছে? হয়েছে? আমাদের সংবিধান কয়টা ভাগে বিভক্ত? 11টা ভাগে। 11টা ভাগকে মনে রাখার জন্য আমরা কিভাবে ভাগ করলাম? এটা ফর্মুলা বার করলাম। ফর্মুলাটার নাম হলো 3 3 3 1 1। তো প্রথম যে 3, এই ইউনিটের নাম দিয়েছি কি? ফিলোসফিক্যাল ইউনিট। দ্বিতীয় 3-এর নাম কি দিয়েছি আমরা? ইনস্টিটিউশন ইউনিট। তৃতীয় ইউনিটের নাম দিয়েছি আমরা অর্গান, যে তিনটা অর্গানাইজেশন, নির্বাচন কমিশন, টাকা পয়সার হিসাব উইচ ইজ মহা হিসাব নিরীক্ষক, এরপরে হলো যে আমলাতন্ত্র বা পিএসসি, ঠিক আছে? 10 নম্বর, ওই যে শেষের যে 1 1 বললাম না যে খুব বেশি সহজ। 10 নম্বর হলো পৃথিবী চালাতে হয় মানুষের তৈরি নিয়ম দিয়ে, ঠিক আছে? ফলেই এটা ত্রুটিহীন না, এটাকে সংশোধন করতে হয়, এটাকে ঠিকঠাক করতে হয়, নতুন যুগের সাথে মিলিয়ে নতুন নতুন জিনিস এতে অন্তর্ভুক্ত করতে হয়। এই জন্যই যে শেষের যে এই 10 নম্বর
ভাগটা হলো, অধ্যায়টা হলো সংবিধান সংশোধন, আর 11 নম্বরটা হলো মিসেলিনিয়াস বা বিবিধ, মানে সংবিধানের আরও কিছু মানে ফর্মালিটিজ আছে যেগুলো 11 নম্বর ভাগে বলা হয়েছে। মোট 11টা ভাগ ক্লিয়ার কিনা? ঠিক আছে। আপনারা কিন্তু আজকে এই লেকচার থেকে বেরিয়ে কিন্তু দাবি করতে পারবেন আপনারা একজন সংবিধান বিশেষজ্ঞ, কনস্টিটিউশনাল এক্সপার্ট, কারণ আপনি পটাপট বলে দিবেন জানেন সংবিধানে কি আছে। ঠিক আছে, মানে যে প্রথম 3টা ভাগে আছে আমাদের রাষ্ট্রের ফিলোসফি কি, সেগুলো আছে। প্রথমে 3টা ভাগে আছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টা ইনস্টিটিউটের বর্ণনা, আপনি জানেন সেগুলো কি। এরপরে 3টা ভাগে আছে আমাদের সংবিধানের গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনগুলোর বর্ণনা। ওকে, আমি কি আস্থা রাখতে পারি যে আপনারা মোটামুটি ভুলবেন না এবং বর্ণনা দিতে পারবেন এরপরে? ঠিক আছে। আমাদের সংবিধান খুব সহজ এবং অসাধারণ এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা মানে কবিতার মতো একটা ভূমিকা আছে আমাদের সংবিধানের। আমাদের সংবিধানের নিন্দুকের সংখ্যা বেশি, তো আমি আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত সংবিধানের প্রেমিক পাইনি। সবাই সংবিধানের নিন্দা করে, ভাবটা এরকম যে এমন কি জঘন্য জিনিস বানালাম, এটা দিয়ে কোনো কাজ হয় না। খুবই ভুল ধারণা। এই সংবিধান আমাদের শহীদদের রক্তে অর্জিত, এই সংবিধান অসাধারণ ত্যাগের বিনিয়োগ অর্জিত। আর সবচেয়ে বড় কথা কি জানেন, বাংলাদেশ রাষ্ট্র যখন রাষ্ট্রসত্তা হিসেবে নির্মিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে, যেটা 1971 সালের 26শে মার্চ, সেই রাষ্ট্রসত্তা হিসেবে এর প্রতিষ্ঠা এবং নির্মাণের ভিত্তিকালীন আমাদের রাষ্ট্রের উদ্দেশ্য এবং লক্ষ্য এমন জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা দলিলে আনা, এটা তো সহজ কাজ না। সংবিধান বানানো ছেলে খেলার বিষয় না। আইন হলো সংবিধানের অধীনে বানানো হয়, রেগুলার কাজ। আইন আপনি আজকে বানান, কালকে আবার বাদ করে দিতে পারেন। বা সংবিধান নিয়ে এরকম হালকা অ্যাটিটিউড থাকা ঠিক না, কারণ সংবিধান তৈরি হয় জাতীয় যুদ্ধের মাধ্যমে। যে জাতীয় যুদ্ধ একটা রাষ্ট্র বা একটা জাতির জীবনে প্রতি বছর বা প্রতি 1 বছর, প্রতি 5 বছর, প্রতি 20 বছরে আসে না। একবার যে অসাধারণ জাতীয় বীরত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়ে আমরা একটা জাতীয়কে আমরা আসতে পেরেছিলাম, যে কারণে পাকিস্তান রাষ্ট্র কাঠামো ভেঙে আমরা নিজেদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। সেই রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য আমরা একটা দলিলে সবাই একসঙ্গে মিলে আমরা প্রণয়ন করে ফেলেছি। সেইটাকে ভেঙে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন আরেকটা কিছু করে ফেলা, এটা যারা কথায় কথায় বলে তাদের কোনো আইডিয়াই নাই যে একটা সংবিধান। আবুল মনসুর আহমেদের যে রাষ্ট্রচিন্তা নিয়ে আমরা কথা বলছি, আবুল মনসুর আহমদ পর্যন্ত 1972 সালে এই সংবিধানের খুবই গঠনমূলক, খুবই সৃজনশীল কতিপয় সমালোচনা করেছেন, বাট এই সংবিধানের বিরোধিতা করেননি আবুল মনসুর আহমেদ। আবুল মনসুর আহমেদ বলেননি যে এটা কিছু হয়নি। আবুল মনসুর আহমেদ কিন্তু এটা বলেননি এই সংবিধান দিয়ে আমাদের কিছু হবে না, আমাদের জাতীয় মুক্তি মিলবে না। নো, এই সংবিধানের মধ্য দিয়ে আমাদের জাতীয় মুক্তি মিলবে না এই কথা কেউ বলেনি। আপনারা বর্তমান বাংলাদেশের যে সামাজিক যে বিভক্তি, বিভাজন এবং একে অন্যের সাথে দলাদলি এবং বিভিন্ন শিবিরে বিভক্তির যে দৃশ্য যে দেখতে পান, এর মধ্যে আপনারা কেউ কি এই কথা জোর দিয়ে বলতে পারবেন যে সকলে মিলে একমত পোষণ করবে এরকম একটা দলিল প্রণয়ন করা এই সমাজে খুব সহজ? বাট আমরা 1972 সালে কিন্তু এটা করতে সক্ষম হয়েছিলাম। এই জন্য এটাকে আমাদেরকে সুরক্ষা করে। ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সঞ্চালকের কাছে ফিরে যাচ্ছি। আমরা প্রশ্নে যাব।